বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সুস্বাগত। আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো। আজকে আইসিটি বিষয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো কি ফিল্ড, ডিবিএমএস, আরডিবিএমএস, ডেটা টাইপ। এই চারটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসো আমরা ফার্স্ট জেনে নিই কি ফিল্ড কি। কি ফিল্ড কি? আমরা গত পর্বের ক্লাসে জেনেছি ফিল্ড কি। অলরেডি তোমাদের মনে আছে আশা করি যে কোনো একটি টেবিলের কলামকে ফিল্ড বলে, অথবা বলেছিলাম কোনো একটি টেবিলের সেলকে ফিল্ড বলে। তো কি ফিল্ডটা কি এইটা আসলে আমরা এখন জানব। কি ফিল্ড হলো কোনো একটি টেবিলে যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো অপারেশন, যেমন কোনো রেকর্ড অনুসন্ধান, কোনো রেকর্ড ডিলিট করা, কোনো রেকর্ড পরিবর্তন করা, কোনো রেকর্ড সংযোজন করা ইত্যাদি কাজগুলো করা হয়, সে ফিল্ডকে বলা হয় কি ফিল্ড। যেমন আমরা বিষয়টাকে একটা উদাহরণের সাহায্যে এক্সপ্লেন করি। আমরা একটা টেবিল ধরে নিই, স্টুডেন্ট নামক একটা টেবিল, যার ফিল্ড সমূহ হলো স্টুডেন্ট নেম এস, স্টুডেন্ট নেম এস। এখন আমি যদি এখানে দুইটা ডেটা ইনপুট করি, অনিক, পারভেজ, এস 15, 17, আমরা যদি এই টেবিলের উপর একটি অপারেশন করে থাকি স্টুডেন্ট নেম বা এজের উপর ভিত্তি করে, অপারেশনটি যেমন আমরা কোন একটি রেকর্ডকে খুঁজে বের করব। যেমন আমরা যদি বলি অনেক নেম, স্টুডেন্ট নেমের উপরে একটা অপারেশন করে অনেক নেমকে যদি আমরা আলাদা করি, তাহলে এই ক্ষেত্রে স্টুডেন্ট নেমটা হবে একটা কি ফিল্ড। আবার যদি আমরা বয়স অনুসারে কোনো একটি রেকর্ডকে আলাদা করি, তাহলে এসটা হবে একটি কি ফিল্ড। তার মানে যে ফিল্ডের উপর ভিত্তি করে কোনো অপারেশন করা হয় সেই ফিল্ডটাকে বলা হয় কি ফিল্ড। আমরা ইন্ডিভিজুয়ালি যদি স্টুডেন্ট নেম ফিল্ডের উপর ভিত্তি করে কোনো অপারেশন করি, তাহলে স্টুডেন্ট নেমটা হবে কি ফিল্ড। আবার এজের উপর ভিত্তি করে যদি কোনো একটি নির্দিষ্ট অপারেশন করে থাকি, তাহলে এজটা হবে একটা কি ফিল্ড। আবার দুইটার উপর ভিত্তি করেই যদি আমরা কোনো একটি অপারেশন করে থাকি, তাহলে আমরা স্টুডেন্ট নেম এবং এজ উভয় ফিল্ডকে একত্রে বলবো কি ফিল্ড। এখন আমরা জেনে নিই যে কি ফিল্ড কত প্রকার। কি ফিল্ড প্রধানত তিন প্রকার। এক নম্বর হলো প্রাইমারি কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড, আমরা এটাকে সংক্ষেপে PKF নামকরণ করলাম। দুই নম্বর হলো কম্পোজিট কি ফিল্ড। আমরা এইটাকে সংক্ষেপে নামকরণ করলাম CKF। তিন নম্বর হলো ফরেন কি ফিল্ড। ফরেন কি ফিল্ড সংক্ষেপে নামকরণ করলাম FKF। তো এখন আমরা আসলে জানি যে প্রাইমারি কি ফিল্ডটা কি। প্রাইমারি কি ফিল্ডটা হলো যে ফিল্ডের সাহায্যে কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে বা এককভাবে শনাক্তকরণ করা যায়, তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। আশা করি ডেফিনেশনটা বুঝতে পারছো। না বুঝলে একটু লক্ষ্য করো, একটা টেবিল দিয়ে আমরা বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। মনে করি স্টুডেন্ট নামক একটি টেবিল, যে টেবিলে আমরা
দুইটি ফিল্ড ধরে নিলাম, স্টুডেন্ট নেম এস। আমরা দুইটা রেকর্ড ধরে নিলাম। প্রথম রেকর্ড অনিক এস 15, অনিক এস 15 বা 17। আচ্ছা 15। তো আমরা এই স্টুডেন্ট টেবিলটা যদি নিয়ে আমরা যদি সাপোজ কোন একটা রেকর্ডকে আলাদা করতে চাই, যেমন অনিককে, তাহলে কোন অনিককে আলাদা করব? আসলে আমরা যদি এই টেবিলের ক্ষেত্রে একটা ক্লাসে দুইজন অনিক আছে, আমরা যদি একজন অনিককে ডাকি তাহলে কোন অনিক আসবে আসলে কনফিউজড হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যদি আরেকটা ফিল্ড ধরে নিই, যেমন একটি ফিল্ড ধরে নিলাম আমরা স্টুডেন্ট আইডি অর্থাৎ রোল নাম্বার। এখন রোল নাম্বার 101, রোল নাম্বার 102। এখন যদি আমরা এভাবে কল করি বা এভাবে বলি ক্লাসে যে যার রোল আইডি 101 সেই অনিক আসো, তাহলে প্রথম অনিক আসবে। যদি বলি যার আইডি 102 সেই অনিক আসো, তাহলে দ্বিতীয় অনিক আসবে। এবার কিন্তু আমরা এই স্টুডেন্ট টেবিল থেকে একটা রেকর্ডকে আমরা অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারছি। কাজেই এই টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা হলো একটা প্রাইমারি কি ফিল্ড। তাহলে এই টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা একটা কি প্রাইমারি কি ফিল্ড। কারণ প্রাইমারি ফিল্ড হলো কেন? কারণ এই ফিল্ডের উপর ভিত্তি করে কোনো একটি রেকর্ডকে, যে কোনো রেকর্ডকে আমরা অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে পারছি। এই কারণে স্টুডেন্ট আইডিটা হলো প্রাইমারি কি ফিল্ড। খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। প্রাইমারি কি ফিল্ড কি পরীক্ষায় খুবই আসে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো বা লেখাগুলো যদি তোমাদের কাছে অস্পষ্ট মনে হয়, প্লিজ তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবা। তাহলে চেষ্টা করব এগুলো আরো ভালো করে একটু রিপ্রেজেন্ট করার, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আসো আমরা দেখি প্রাইমারি কি ফিল্ডের কিছু বৈশিষ্ট্য। পি কি এফ এ কিছু বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স, কিছু বৈশিষ্ট্য দেখি। তো এর বৈশিষ্ট্য দেখো, প্রধান দুইটা বৈশিষ্ট্য মনে রাখবা। যেমন ডেটা ডুপ্লিকেট হতে পারবে না। ডুপ্লিকেট হতে পারবে না। এটা আশা মনে হয় বোঝা গেল না। আসলে আমি বললাম কি যে প্রাইমারি কি ফিল্ডের ডেটা ডুপ্লিকেট হতে পারবে না। ডুপ্লিকেট শব্দের অর্থ হলো দুইবার হতে পারবে না, মানে একই ডেটা দুইবার লেখা যাবে না। যেমন আমরা চাইলে নতুন একটা রেকর্ড যদি এই টেবিলে সংযোজন করি, 103 মানে সাপোজ দিলাম, মনে করো পারভেজ এস 17, এখানে আমরা দিলাম 102। এই কাজটা করা যাবে না। এখানে অলরেডি 102 ডেটাটা আছে, কাজেই নেক্সট আবার 102 ডেটা ইনপুট করা যাবে না। তার মানে প্রাইমারি কি ফিল্ডের ক্ষেত্রে ডেটা ডুপ্লিকেট হতে পারবে না। দ্বিতীয় বৈশিষ্ট্য হলো কোনো ফিল্ডে ডেটা নাল বা ফাঁকা থাকতে পারবে না। মানে কোনো না কোনো ডেটা রাখতে হবে। আচ্ছা, বিষয়টা আমরা একটু এক্সপ্লেইন করি। সাপোজ এখানে আমরা আরেকটা রেকর্ড সংযোজন করলাম, নাম দিলাম আমরা হিমেল। তো আমরা এটা 4 নম্বর রেকর্ড, আমরা এই টেবিল থেকে দেখছি। তো 4 নম্বর রেকর্ডে আমরা লিখলাম 104, এস দিলাম 16। তো এখন বিষয়টা হলো একটু লক্ষ্য করে দেখো যে 3 নম্বর রেকর্ডে স্টুডেন্ট আইডির, এই 3 নম্বর রেকর্ডের ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা আমরা কি করছি, লিখি নাই, ফাঁকা রেখেছি। প্রাইমারি কি ফিল্ডের ক্ষেত্রে এই কাজটা করা যাবে না। তার মানে প্রাইমারি কি ফিল্ডের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট দুইটা বিষয় হলো যে ডেটা ডুপ্লিকেট বা দুইবার হতে পারবে না, আর কোনো ফিল্ডে ডেটা ফাঁকা থাকতে পারবে না, অর্থাৎ ওই ঘরে কোনো সংখ্যা লিখতে হবে। এরপরে আসি আমরা কম্পোজিট কি ফিল্ডের ক্ষেত্রে। কম্পোজিট কি ফিল্ড কাকে বলে? অনেক সময় কি হয়, এই একটা ফিল্ডের সাহায্যে কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় না। সেক্ষেত্রে দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে
কোন একটি রেকর্ডকে যদি অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় তখন ওই দুইটা কি ফিল্ডকে একত্রে কম্পোজিট কি ফিল্ড বলে। আমি আরেকবার বলি, ডেটা টেবিলে যখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় তখন তাকে কম্পোজিট কি ফিল্ড বলে। এরকম একটা পরিবেশ, আসলে আমরা একটা উদাহরণের সাহায্যে বিষয়টা এক্সপ্লেন করি। এরকম একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ তৈরি হতে পারে কখন, সাপোজ কোন একটি স্কুলে একটা অনুষ্ঠান হচ্ছে। তো অনুষ্ঠান হলে নর্মালি একটা রুমে অনুষ্ঠান হচ্ছে মনে করো, তো একটা গ্যালারিতে অনুষ্ঠান হচ্ছে বা মিলনায়তনে অনুষ্ঠান হচ্ছে। তো সেক্ষেত্রে মিলনায়তনে কি হয়, সমস্ত ক্লাসের স্টুডেন্টগুলো ওখানে সমবেত হয়। মনে করো ক্লাস 5, 6, 7, 8, 9, 10 সকল শ্রেণীর স্টুডেন্টগুলো ওখানে সমবেত হয়। তো আমরা একটা টেবিল এরকম ধরে নেই, স্টুডেন্ট নামক একটা টেবিল ধরে নিলাম। স্টুডেন্ট আইডি, নেম। তো দেখো এই টেবিলের ক্ষেত্রে আমরা স্টুডেন্ট আইডি ধরে নিলাম 101, নেম হলো অনিক। ধরে নিলাম 102, নেম হলো অনিক বা 101, 102 হিমেল, 103 পারভেজ। তো এখন দেখো বা 102 পারভেজ, 103 চমক। এখন এই টেবিলটি লক্ষ্য করলে দেখবা যে স্টুডেন্ট আইডি ভ্যালুগুলো ডুপ্লিকেট আছে। তার মানে এখানে যদি আমরা 101 দ্বারা অনেককে কল করি তাহলে কনফিউজড হয়ে যাবে যে আসলে কোন অনেককে আমরা ডাকতেছি, সে সঠিকভাবে বুঝতে পারবে না। তারপরে আমরা যদি এইখানে মনে করো যে এই ডেটাটাও হিমেল, তো এখানেও যদি আমরা একটা কাজ করি যে 102 বলে হিমেলকে ডাকি তাহলে কোন হিমেল আসবে, কনফিউজড হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমরা আসলে এই রেকর্ডগুলোকে কিভাবে পৃথক করতে পারি, এই রেকর্ডগুলোকে পৃথক করার জন্য আমরা নতুন আরেকটা ফিল্ড ধরে নিই, ক্লাস। ক্লাস আমরা যখন এই ক্লাসের ভ্যালুগুলো যদি এরকম দিই, ক্লাস 6, 7, 8, 9, 10। এখন যদি আমি বলি দেখো যে ক্লাস 6-এর যার আইডি 101 সেই অনেক আসো, তাহলে কিন্তু এবার নিঃসন্দেহে প্রথম অনেক চলে আসবে, দ্বিতীয় অনেক আসবে না। এবার কনফিউজটা দূর হয়ে গেছে। একটু আগে যখন আমি বললাম যে স্টুডেন্ট আইডি দ্বারা, তখনও অনেককে আলাদা করা গেল না, আবার নেম দ্বারাও যখন বললাম তখনও আলাদা করা গেল না। এখন আমরা যখন এই দুইটা ফিল্ডকে একত্রিত করলাম তখন একটা অনেককে আলাদাভাবে শনাক্তকরণ করতে পারলাম। তাই এই টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি এবং ক্লাস এই দুইটাকে আমরা একত্রে কি বলছি, একত্রে আমরা বলতেছি কম্পোজিট কি ফিল্ড, কম্পোজিট কি ফিল্ড। তাহলে এই যে এই টেবিলের ক্ষেত্রে দেখো একটা রেকর্ডকে আমরা শনাক্তকরণ করেছি দুইটা ফিল্ডের সমন্বয়ে, দুইটা ফিল্ডকে একসাথে ব্যবহার করে আমরা কাজটি সম্পন্ন করেছি, অর্থাৎ কোনো রেকর্ডকে আলাদা করেছি। তাই স্টুডেন্ট আইডি এবং ক্লাসকে একসাথে আমরা বলছি কম্পোজিট কি ফিল্ড। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব ফরেন কি ফিল্ড। তো ফরেন কি ফিল্ড কাকে বলে? আমরা কিন্তু ফরেন শব্দটির মানে সবাই জানি। ফরেন শব্দটির অর্থ হলো বিদেশি। তো ডেটাবেজের ক্ষেত্রেও কিছুটা এই সেম অর্থে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফরেন কি ফিল্ড হলো কোনো একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য একটি টেবিলে সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন আমরা সেই ফিল্ডটাকে বলি ফরেন কি ফিল্ড। আরেকবার বলি, কোনো একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য একটি টেবিলে সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন তাকে আমরা বলি কি ফরেন কি ফিল্ড। বিষয়টি আমরা টেবিলের সাহায্যে বর্ণনা করে দেখি। আমরা একটা টেবিল ধরে নিলাম, স্টুডেন্ট টেবিল।
যার ফিল্ড সমূহ হলো স্টুডেন্ট আইডি, নেম, স্টুডেন্ট নেম, এজ। স্টুডেন্ট আইডি 101, 102, 103, 104। নেম অনিক, অনিক, হিমেল, পারভেজ। এজ 15, 15, 16, 17। নতুন আমরা আরেকটা টেবিল নিলাম, টেবিলটি আমরা ধরে নিলাম রেজাল্ট টেবিল। রেজাল্ট টেবিলটির ফিল্ড সমূহ আমরা ধরে নিলাম রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার। দেন আমরা ধরে নিলাম জিপিএ, গ্রেড। দেন আমরা ধরে নিলাম স্টুডেন্ট আইডি। তো রেজিস্ট্রেশন নাম্বার আমরা ধরে নিলাম 1001, 1002, 1003, 1004। জিপে আমরা ধরে নিলাম 5, 4.5, 5, 3.5। গ্রেড আমরা ধরে গ্রেড তাহলে হবে কত? এ প্লাস, এ প্লাস, এ মাইনাস। স্টুডেন্ট আইডি আমরা এখানে ধরে নিলাম 101, 102, 103, 104। তাহলে এই টেবিলের ক্ষেত্রে, স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা হলো একটা প্রাইমারি কি ফিল্ড। তোমরা এখন এই টেবিলটা দেখে বুঝতে পারছো, কারণ এই অনেককে আমরা পৃথকভাবে শনাক্তকরণ করতে পারি আইডির সাহায্যে। শুধুমাত্র আইডির সাহায্যে আমরা এই অনেককে পৃথক করতে পারি এককভাবে। কাজেই স্টুডেন্ট আইডিটা হলো এই টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি ফিল্ড। এবার আসি রেজাল্ট টেবিলের ক্ষেত্রে। দেখো স্টুডেন্ট টেবিলে স্টুডেন্ট আইডিটা ছিল প্রাইমারি কি ফিল্ড, রেজাল্ট টেবিলে এটা এসে হয়ে গেল ফরেন কি ফিল্ড। কারণ এই টেবিলের ক্ষেত্রে, রেজাল্ট টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, কিন্তু রেজাল্ট টেবিলে দেখো এই রেজিস্ট্রেশন নাম্বার ফিল্ডটা আবার প্রাইমারি কি ফিল্ড। তাহলে স্টুডেন্ট আইডিটা আমরা এখানে কি ফিল্ড হিসেবে দেখছি, সাধারণ কি ফিল্ড হিসেবে দেখছি। কাজেই এই স্টুডেন্ট আইডিটা রেজাল্ট টেবিলের ক্ষেত্রে হবে কি ফরেন কি ফিল্ড। আমি ডেফিনেশনে কি বলেছিলাম, যে কোনো একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যদি অন্য একটি টেবিলের সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই ফিল্ডটাকে আমরা বলছি ফরেন কি ফিল্ড। যেহেতু স্টুডেন্ট আইডি স্টুডেন্ট টেবিলের প্রাইমারি কি ফিল্ড, ওই ফিল্ডটি আবার রেজাল্ট টেবিলে যে সাধারণ ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়েছে, কাজেই স্টুডেন্ট আইডিটাকে আমরা বলতেছি ফরেন কি ফিল্ড। আসলে একটা বিষয় তোমরা সিম্পলি চিন্তা করো, যে আমরা যখন নিজ দেশে অবস্থান করি, আমরা যারা বাংলাদেশের সিটিজেন বা নাগরিক যারা বাংলাদেশে অবস্থান করি, তখন বাংলাদেশ থেকে যখন আমরা অন্য দেশে যাই, তখন কিন্তু আমাদেরকে বলা হয় কি ফরেন বা ফরেনার বা বিদেশি, এই কথাটা বলে। আমরা একই ব্যক্তি এক দেশ থেকে যখন অন্য দেশে যাই, তখনই আমাদেরকে ফরেনার বলে। আসলে ঠিক এইরকম একটা টেবিল থেকে যখন অন্য একটা টেবিলে যাই বা শিফট করে, তখনই সেটাকে আমরা বলি কি ফরেন কি ফিল্ড। এবার আসো আমরা একটা বিষয় দেখি, পরীক্ষায় একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে, প্রাইমারি কি ফিল্ড ও ফরেন কি ফিল্ড এর মধ্যে পার্থক্যটা কি। চলো আমরা প্রাইমারি কি ফিল্ড এবং ফরেন কি ফিল্ডের মধ্যে পার্থক্য দেখি। অনেক পার্থক্য লেখা যায়, আমি কয়েকটি দেখাই। প্রথমে একটা পার্থক্য লিখতে পারো সংজ্ঞা, ফরেন কি এর সংজ্ঞা। ফরেন কি ফিল্ড কাকে বলে? যে ফিল্ডের সাহায্যে কোনো একটি প্রাইমারি কি ফিল্ডের সংজ্ঞা ফার্স্টে লিখবা। যে ফিল্ডের সাহায্যে কোনো একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। দেন তুমি ফরেন কি ফিল্ডের সংজ্ঞাটা লিখবা। সংজ্ঞাটা কি হবে ফরেন কি ফিল্ডের? আশা করি তোমরা এখন লিখতে পারবা, যে কোন একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যখন অন্য একটি টেবিলের সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয়, তখন ওই ফিল্ডটাকে বলা হয় ফরেন কি ফিল্ড। এরপরে তুমি আরেকটা পার্থক্য করতে পারো, যেমন আমি প্রাইমারি কি ফিল্ডের ক্ষেত্রে দেখলাম কি, যে ডেটা ডুপ্লিকেট হয় না, ডুপ্লিকেট হয় না। বাট ফরেন কি ফিল্ডের ক্ষেত্রে ডেটা ডুপ্লিকেট হয়, ডেটা ডুপ্লিকেট
ডুপ্লিকেট হয়। অর্থাৎ ফরেন কি ফিল্ডের ক্ষেত্রে ডেটা দুইবার লেখা যায় না, বাট ফরেন কি ফিল্ডের ক্ষেত্রে ডেটা দুইবার লেখা যায়। আমার মনে হয় এই কথাটা বোঝা গেল না আসলে। এর জন্য তাহলে আরেকটা আমরা টেবিলের সাহায্য নিই। আমরা একটা টেবিল ধরে নিলাম, টিচার টেবিল। টিচার টেবিল, তো টিচার টেবিলের আমরা কতগুলো ফিল্ড ধরে নিলাম। টিচার আইডি ধরে নিলাম, টিচার নেম ধরে নিলাম, দেন আমরা মোবাইল নাম্বার বা অ্যাড্রেস আমরা ধরে নিতে পারি, অ্যাড্রেস। তো টিচার আইডি আমরা ধরে নিলাম 201, 202, 203, 204। টিচার নেম হেলাল স্যার, রাশেদ স্যার, রাজীব স্যার, ফিরোজ স্যার। অ্যাড্রেস ধরে নিলাম নাটোর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ। তারপরে ধরে নিলাম বগুড়া। এবার স্টুডেন্ট আইডি আমরা ধরে নিলাম 101, 101, 102, 103। স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে আমরা এটা কিছুক্ষণ আগেই দেখলাম যে এটা ছিল প্রাইমারি কি ফিল্ড, আর স্টুডেন্ট আইডিটা যখন টিচার টেবিলে আমরা ব্যবহার করেছি তখন ওইটাকে আমরা বলছি কি ফরেন কি ফিল্ড। এবার লক্ষ্য করে দেখো যে স্টুডেন্ট আইডির ক্ষেত্রে এই ফিল্ডটা একাধিকবার ব্যবহার করা হয়েছে, এই ডেটাটা 101, 101 একাধিকবার ব্যবহার করা হয়েছে, বাট এখানে দেখো একবার ব্যবহার করা হয়েছে, কারণ এটা ছিল প্রাইমারি কি ফিল্ড, ডেটা ডুপ্লিকেট হতে পারে না। বাট এই টেবিলের ক্ষেত্রে স্টুডেন্ট আইডিটা হলো ফরেন কি ফিল্ড, এখানে ডেটাটা ডুপ্লিকেট হতে পারে। এখন যদি বলো যে তুমি যে স্যার আপনি তো এটা মন গড়াই লিখলেই হলো, আসলে না, এটার একটা বৈধতা আছে। বৈধতা কি দেখো, তুমি একটু লজিক্যালি চিন্তা করো যে 201 হেলাল স্যারের কাছে 101 স্টুডেন্ট পড়তে পারে, ও একটা বিষয় পড়লো। আবার 202 আইডি রাশেদ স্যারের কাছে ওই স্টুডেন্টটা কিন্তু পড়তে পারে, মানে একটা স্টুডেন্ট একাধিক টিচারের কাছে চাইলে তো পড়তেই পারে, এর জন্য আসলে ডেটাটা ডুপ্লিকেট হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরো একটা বিষয় লক্ষ্য করা যায় যে প্রাইমারি কি ফিল্ডের ক্ষেত্রে একটি টেবিল নিয়ে কাজ করে। কয়টি টেবিল থাকে? একটি টেবিল থাকে, একটি টেবিল থাকে। এখানে একাধিক টেবিল থাকে, একাধিক বলতে দুইটি টেবিল থাকে, এখানে দুইটি টেবিল থাকে, এখানে দুইটি টেবিল থাকে। আরও লেখা যায়, যেমন স্টুডেন্ট টেবিলের ক্ষেত্রে প্রাইমারি কি ফিল্ড কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করতে ব্যবহার করা হয়, ফরেন কি ফিল্ড কোনো রেকর্ডের বৈধতা যাচাইকরণের জন্য ব্যবহার করা হয়। আরও অনেক পার্থক্য লেখা যায়, তোমরা একটু বাসায় দেখবে। আশা করি তোমরা কি ফিল্ড নিয়ে বুঝতে পেরেছো, কি ফিল্ডের প্রকারভেদ। তো আমি সংক্ষেপে আরেকবার বলি যে কি ফিল্ড তিন প্রকার: প্রাইমারি কি ফিল্ড, কম্পোজিট কি ফিল্ড, ফরেন কি ফিল্ড। প্রাইমারি কি ফিল্ড বললাম কি, কোন একটি রেকর্ডকে, যে ফিল্ডের সাহায্যে কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা যায় তাকে প্রাইমারি কি ফিল্ড বলে। কম্পোজিট কি ফিল্ড হলো যখন দুই বা ততোধিক ফিল্ডের সাহায্যে কোন একটি রেকর্ডকে অদ্বিতীয়ভাবে শনাক্তকরণ করা হয় তখন তাকে কম্পোজিট কি ফিল্ড বলে। ফরেন কি ফিল্ড হলো কোন একটি টেবিলের প্রাইমারি কি ফিল্ড যখন অন্য একটি টেবিলের সাধারণ কি ফিল্ড হিসেবে ব্যবহার করা হয় তখন ওই ফিল্ডটাকে ফরেন কি ফিল্ড বলে। তারপরে যদি তোমাদের কোনো সমস্যা হয় কমেন্ট বক্সের মাধ্যমে, কমেন্টের মাধ্যমে জানাবা। এরপরে আমরা দেখব ডিবিএমএস। ডিবিএমএস আসলে মজার বিষয়টা হলো যে আমি তোমাদের লাস্ট ক্লাস এবং আজকের ক্লাস নিয়ে মোটামুটি আলোচনা করছি, অনেকবারই একটা কথা বলে আসছি, বিভিন্ন কথাগুলো বলে আসছি যে কোন একটি রেকর্ড অনুসন্ধান করা, রেকর্ডের মান পরিবর্তন করা, রেকর্ডটা ডিলিট করা, একটা টেবিল তৈরি করা, ডেটাবেস তৈরি করা, এই কাজগুলোর কথা আমি বলতেছি। অ্যাকচুয়ালি এই কাজগুলো করার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করা হয়, যে সফটওয়্যারটাকে বলা হয় ডিবিএমএস।
আমি আরেকবার বলি, এই যে আমি বিভিন্ন কাজের কথা বললাম, যে একটা টেবিল তৈরি করা, একটা ডেটাবেস তৈরি করা, একটা রেকর্ড অনুসন্ধান করা, একটা রেকর্ড ডিলিট করা, একটা রেকর্ডের মান পরিবর্তন করা, এই কাজগুলো আমরা কেমনে করব, কিভাবে করব, তোমাদের প্রশ্ন আসতে পারে। তো উত্তর হলো, এই কাজগুলো করব আমরা একটা সফটওয়্যার ব্যবহার করে, যে সফটওয়্যারটাকে বলা হয় ডিবিএমএস। তার মানে ডিবিএমএস কাকে বলে? যে সফটওয়্যারের সাহায্যে কোন একটি ডেটাবেসকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিবিএমএস বলে। যে সফটওয়্যারের সাহায্যে কোন একটি ডেটাবেসকে নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিবিএমএস বলে। ডিবিএমএস এর বিভিন্ন ধরনের সফটওয়্যার, ডিবিএমএস বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস, তারপরে ডিবেস, ফক্স প্রো, এইরকম বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে। তো পরীক্ষায় তোমাদের এখানে একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চিন আসে, এমসিকিউ অনেক বেশি আসে বা 1 মার্কসের জন্য আসে। ডিবিএমএস এর পূর্ণরূপ কি? ডিবিএমএস এর পূর্ণরূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, ডিবিএস এর পূর্ণরূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তাহলে আরেকবার আমরা ডিবিএমএস সম্পর্কে জেনে নিই। ডিবিএমএস এর পূর্ণরূপ হলো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডিবিএমএস কাকে বলে? যে সফটওয়্যারের সাহায্যে কোন একটি ডেটাবেসকে নিয়ন্ত্রণ বা পরিচালনা করা হয় তাকে ডিবিএমএস বলে। ডিবিএমএস সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয় মাইক্রোসফট অ্যাক্সেস, ডিবিএমএস, ফক্স প্রো, এক্সেট্রা। এখন আমরা আসলে জানি যে ডিবিএমএস এর কাজ, এর কাজটা কি? ডিবিএমএস এর বিভিন্ন ধরনের কাজ রয়েছে, এর মধ্যে তোমাদের কয়েকটি কাজ দেখাই, যেমন ক্রিয়েট ডেটাবেস। 2 নম্বর ইনসার্ট রেকর্ড, আপডেট রেকর্ড, প্রিন্ট, সিকিউরিটি, রিকভারি, আরো অনেক ধরনের কাজ করে থাকে। তাহলে ডিবিএমএস এর বিভিন্ন ধরনের কাজ রয়েছে, এর মধ্যে প্রধান কয়েকটি কাজ আমরা দেখি। ক্রিয়েট ডেটাবেস, অর্থাৎ ডিবিএমএস সফটওয়্যারের সাহায্যে সহজে একটা ডেটাবেস তৈরি করা যায়। তারপরে ডিবিএমএস সফটওয়্যারের সাহায্যে কোন একটি রেকর্ডকে ডেটা টেবিলে নতুন করে একাধিক রেকর্ড খুব সহজেই সংযোজন করা যায়। তারপরে আপডেট, অর্থাৎ ডেটা টেবিলের ক্ষেত্রে কোনো একটি মানকে খুব সহজেই ডিবিএমএস সফটওয়্যার ব্যবহার করে পরিবর্তন করা যায়। এরপরে হলো প্রিন্ট শব্দের অর্থ হলো ছাপানো, অর্থাৎ যে রেকর্ডগুলো আমার দরকার বা যে টেবিলগুলো দরকার সেই টেবিলগুলো আমরা প্রিন্ট করে হার্ড কপি আকারে আমরা সংগ্রহ করতে পারি। এরপরে হলো সিকিউরিটি, অর্থাৎ ডেটাবেসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, যে সফটওয়্যারগুলোকে ব্যবহার করে আমরা ডেটা নিরাপত্তা নিশ্চিত করতে পারি। এতে কি হয়? বিভিন্ন হ্যাকারের হাত থেকে ডেটাবেসগুলো রক্ষা করা যায়। এছাড়া আরও কি হয়, যাতে কোনো ক্লায়েন্ট বা কোনো ব্যবহারকারী যাতে ডেটাটা পরিবর্তন করতে না পারে সেই ব্যবস্থাগুলো, নিরাপত্তাগুলো মেনটেন করা হয়। এছাড়া রয়েছে কি রিকভারি, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ হলো ডেটাবেস রিকভারি। রিকভারি শব্দের অর্থ আসলে পুনরুদ্ধার করা। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, ডেটাবেস যদি ভার্চুয়াল ডেটাবেসটা না থাকতো তাহলে আমাদের একটা প্রবলেম হতে পারতো। প্রবলেমটি কি? আমরা যখন একটা ডেটাবেস ম্যানুয়ালি অর্থাৎ খাতা মাধ্যমে লিখে একটা ডেটাবেস তৈরি করতাম, তখন ওই ডেটাবেসটা আমরা কোথায় সংরক্ষণ করতাম? একটা রুমের মধ্যে সংরক্ষণ করতাম। আচ্ছা, হঠাৎ যদি ভূমিকম্প হয়, বিশাল একটা ভূমিকম্প হলো, বিল্ডিংটা ধ্বংস হয়ে গেল, তাহলে কিন্তু ওই ডেটাবেসটা পুনরুদ্ধার করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আবার যদি এরকম হয়, ওই রুমের মধ্যে ফায়ারিং হয়েছে অর্থাৎ আগুন জ্বলছে, তাহলে আগুনে কিন্তু ওই ডেটাবেসটা পুড়ে যেতে পারে, সেক্ষেত্রে ডেটাবেসটা আমাদের লস হয়ে যেতে পারে।
কিন্তু আমরা যদি ওইটাকে কম্পিউটারাইজড পদ্ধতিতে সংরক্ষণ করে থাকি তাহলে কিন্তু ডেটাটা নষ্ট হয়ে গেলেও আমরা ওইটাকে পুনরুদ্ধারের সুযোগ থাকে, যার ফলে আমরা কিন্তু অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হই। সবচেয়ে বড় কথা, আমাদের যে ইম্পর্টেন্ট ডেটাগুলো রাখি সেই ডেটাগুলো লস হয় না। এটা হলো, এই কাজটা মূলত করা হয় কার সাহায্যে? ডিবিএমএস এর সাহায্যে, অর্থাৎ ডেটা ডিবিএমএস সফটওয়্যারের সাহায্যে এই কাজটা করা হয়। এখন দেখো, তাহলে এই ডিবিএমএসটা যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা কি কি সুবিধাগুলো পাই? বিভিন্ন ধরনের সুবিধাগুলো পেয়ে থাকি, যেমন সুন্দরভাবে ডেটা রিপ্রেজেন্ট করা যায়, সুন্দরভাবে ডেটা সংরক্ষণ করা যায়, অর্থাৎ ডেটা টেবিলে ডেটা সুন্দর করে সংরক্ষণ করা যায়, খুব সহজেই কাজটা করা যায়। তারপরে ডেটা কোয়েরি করা যায় খুব সহজে। কোয়েরি মানে কি? অনুসন্ধান করা, কোনো রেকর্ড, কোনো একটি টেবিল অনুসন্ধান করা যায় খুব সহজে। কেমনে? সাপোজ মনে করো কোনো একটি ব্যাংকের তুমি একজন ক্লায়েন্ট, তুমি যে যদি হঠাৎ করে তুমি বলো কর্মরত কোনো এমপ্লয়ারের কাছে যে আমি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে আমি দেখতে চাচ্ছি, তখন উনি কি করবেন? তোমার অ্যাকাউন্ট নাম্বারটা নিয়ে উনি তোমার হলো রেকর্ডটা খুব সহজেই খুঁজে বের করে তোমাকে বলবে যে আপনার ব্যালেন্স এত টাকা। এটা খুব সহজেই করা যায়। ওদের কিন্তু হাজার 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 বা লক্ষ লক্ষ ক্লায়েন্ট আছে, তার মধ্যে খুব সহজেই, খুবই অল্প সময়ের মধ্যে তোমার রেকর্ডটা খুঁজে বের করে বলতেছে যে তোমার ব্যালেন্সটা এত টাকা। এই কাজটা কে করতেছে? খুব সহজেই করতেছে হলো ডিবিএমএস এর সাহায্যে। এই কারণে এটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ ডিবিএমএস এর, যে কোনো রেকর্ড খুব সহজেই বা অল্প সময়ে খুঁজে বের করা যায়। এছাড়া আরও কাজ করা যায়, যেমন ডেটা নিরাপত্তা মেনটেন করা যায়, নিরাপত্তা। এছাড়া আচ্ছা, আরও অনেক সুবিধা আছে, তোমরা এগুলো বাসায় একটু দেখো। এছাড়াও ডেটাবেজের ক্ষেত্রে কিছু অসুবিধা রয়েছে। অসুবিধাগুলো কি কি? যেমন মনে করো ডেটা ডিবিএমএস এর ক্ষেত্রে ডিবিএমএসটাকে মেইনটেইন করার জন্য দক্ষ জনশক্তির প্রয়োজন হয়। আমরা যারা আমজনতা রয়েছি, অর্থাৎ আমরা যারা ম্যাঙ্গো পিপুল রয়েছি, তারা কিন্তু সবাই এই ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমটা আমরা ব্যবহার করতে পারি না। যারা এক্সপার্ট, অর্থাৎ যারা ডেটাবেজ অ্যাডমিন করেন, যারা ডেটাবেজ ডেভেলপ করেন, যারা ডেটাবেজ ব্যবহার করার নিয়মগুলো জানেন, তারাই কেবলমাত্র এই ডেটাবেজটা ব্যবহার করতে পারে। আবার ডেটাবেজটা নিয়ন্ত্রণ করার জন্য অনেক অর্থের প্রয়োজন হয়, তার মানে এটা একটা ব্যয়বহুল প্রসেস। এইরকম আরও কিছু অসুবিধা রয়েছে, এগুলো তোমরা বাসায় দেখো। তো ডিবিএমএসটা আমরা কাজ দেখলাম, সুবিধা দেখলাম, অসুবিধা দেখলাম, কিন্তু এর প্রয়োগটা আসলে কোথায়? একটা কোশ্চেন হতে পারে যে স্যার আমরা ডিবিএমএসটার বুঝলাম যে এটা একটা সফটওয়্যার, এটার কাজ দেখলাম, সুবিধা দেখলাম, অসুবিধা দেখলাম, তাহলে আমরা এটা ব্যবহার করব কোথায়? ব্যবহার বা প্রয়োগ আমরা কোথায় করি দেখি। ব্যবহার বা প্রয়োগ, এক নম্বর হতে পারে কি? বিমান ও রেলওয়ে। 2 নম্বর হতে পারে কি? 2 নম্বর শিক্ষা প্রতিষ্ঠানে। 3 নম্বর হতে পারে কি? ব্যাংকিং ক্ষেত্রে। 4 নম্বর হতে পারে কি? মানব সম্পদ। 5 নম্বর হতে পারে কি? ই কমার্স। আরো বহু ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে। তো বিমান ও রেলের ক্ষেত্রে আমরা কি কি ক্ষেত্রে সাধারণত ডিবিএমএসটা ব্যবহার করা হয়? যেমন বিমান ও ট্রেনের শিডিউল বা সিট বা আসন সংরক্ষণের জন্য ডিবিএমএসটা ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একটি কলেজে বা কোনো একটা ভার্সিটিতে কর্মরত বিভিন্ন ছাত্রছাত্রীদের রেকর্ড বা এমপ্লয়ারদের বা টিচারদের ডেটা সংরক্ষণের ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানে ডিবিএমএসটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে
তাদের নিজস্ব যে এমপ্লয়ার আছে তাদের বিভিন্ন কাস্টমারদের ডেটা সংরক্ষণ করার জন্য ডিবিএমএসটা ব্যবহার করা হয়। মানব সম্পদ অর্থাৎ বিভিন্ন অফিস আদালতে বিভিন্ন কর্মচারীদের বিভিন্ন ধরনের ডেটা, যেমন তার অ্যাড্রেস, স্যালারি, নাম, ডেজিগনেশন ইত্যাদি ডেটাগুলো সংরক্ষণের জন্য ডিবিএমএসটা ব্যবহার করা হয়ে থাকে। এছাড়া ই কমার্স, আমরা আধুনিক যুগে আমরা এখন অনলাইনে কেনাকাটা করে থাকি, তো অনলাইনে বিভিন্ন প্রোডাক্টের ডেটা সংরক্ষণ করার জন্য কিন্তু ডিবিএমএসটা ব্যবহার করা হয়ে থাকে। আশা করি তোমরা ডিবিএমএস বিষয়টা সম্পর্কে বুঝতে পেরেছো। আজকের ক্লাসটা অবশ্যই একটু থিওরিটিক্যাল টাইপ, তো আশা করি এগুলো তোমাদের অনেক উপকারে দিবে। একটু ভালো করে যদি মনোযোগ দিয়ে দেখো এবং বাসায় স্টাডি করো, তাহলে তোমাদের এই বিষয়গুলো খুব ইজি হয়ে যাবে। আসো নেক্সট টপিকস আমরা শিখি আরডিবিএমএস। অর্থাৎ এখানে জাস্ট ডিবিএমএস এর সাথে আরেকটা নতুন টার্ম যুক্ত হয়েছে, যে টার্মটা কি আর এর অর্থ হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তার মানে আরডিবিএমএস এর পূর্ণরূপ হলো রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আধুনিক যে ডেটাবেসটা ব্যবহার করা হয় সেই ডেটাবেসের ভিত্তি হলো কিন্তু রিলেশনাল ডেটাবেস মডেল। রিলেশনাল ডেটাবেস মডেল হলো আধুনিক ডেটাবেসের ভিত্তি। তার মানে এটাই এখন বহুল ব্যবহৃত হয়। আর আরেকটা কোশ্চেন মনে হলো, খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে ডেটাবেসের ভিত্তি কি? আসলে ডেটাবেসের ভিত্তি হলো ফিল্ড, আর আধুনিক ডেটাবেসের ভিত্তি হলো কি? রিলেশনাল ডেটাবেস মডেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আসো আমরা যে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমটা কি আমরা একটু জানি। ফার্স্ট আমরা আগে জেনে নিই যে রিলেশনাল ডেটাবেসটা কি। রিলেশনাল ডেটাবেস, তো রিলেশনাল ডেটাবেসটা আমরা আগের ক্লাসে বলেছিলাম, তারপরে আজকে আমরা আরেকবার বলি যে রিলেশনাল ডেটাবেসটা কি। যে ডেটাবেসে এক বা একাধিক সম্পর্কযুক্ত টেবিল বা ফাইল বিদ্যমান, সেই ডেটাবেসটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। তাহলে কি বললাম? যে ডেটাবেসে সম্পর্কযুক্ত এক বা একাধিক টেবিল বিদ্যমান বা ফাইল বিদ্যমান তাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস। একটু আগে আমরা ডিবিএমএস বললাম কি? ডিবিএমএস বললাম হলো যেটা একটা সফটওয়্যার। তাহলে আরডিবিএমএসটাও কিন্তু এক ধরনের সফটওয়্যার। তাহলে এটা কি কাজ করে? এই যে রিলেশনাল ডেটাবেসকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যে ডেটাবেসটা, যে সফটওয়্যারের সাহায্যে কি করা হয়? রিলেশনাল ডেটাবেসটা নিয়ন্ত্রণ করা হয়, অর্থাৎ একাধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করা হয়, সেই সফটওয়্যারটাকে বলা হয় রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো রিলেশনাল ডেটাবেস সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয় যেমন এসকিউএল সার্ভার, 2 নম্বর ব্যবহার করা হয় মাইএসকিউএল, 3 নম্বর হিসেবে ব্যবহার করা হয় ওরাকল। তোমরা এগুলো বাসায় দেখবা, আরও রয়েছে, আমি 3টা লিখলাম, তোমরা আবার বাসায় একটু দেখবে, বিভিন্ন বইয়ে বিভিন্ন সফটওয়্যারের নামগুলো দেওয়া আছে। এখান থেকে অনেক সময় একটা গুড কোশ্চিন আসে, একটা ভালো কোশ্চিন আসে, সেটা হলো কি যে আরডিবিএমএস কে আবিষ্কার করেছেন? আরডিবিএমএস টার্মটি সর্বপ্রথম আবিষ্কার করেছেন 1970 সালে এডগার কড নামক একজন বিজ্ঞানী 1970 সালে আরডিবিএমএস অর্থাৎ রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আবিষ্কার করেছেন। এখান থেকে আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে পরীক্ষায় অনেক সময়, যে ডিবিএমএস ও আরডিবিএমএস এর মধ্যে পার্থক্যটা কি? তো তোমরা 1 নম্বর পার্থক্য খুব সহজেই লিখতে পারো, যে ডিবিএমএস এর মধ্যে এটার পূর্ণরূপটা লিখতে পারো। 1 নম্বর পার্থক্য পূর্ণরূপ। 2 নম্বর পার্থক্য, দুইটার ক্ষেত্রে কি করবা? দুইটার ক্ষেত্রে তুমি পূর্ণরূপটা লিখবা। 2 নম্বর পার্থক্য হিসেবে লিখতে পারো ডিবিএমএস এর মধ্যে টেবিলের মধ্যে কোনো রিলেশন থাকে না, অর্থাৎ ডিবিএমএস সফটওয়্যার ব্যবহার করে টেবিলের মধ্যে রিলেশন তৈরি করা যায় না। তার মানে এখানে নো রিলেশন, অর্থাৎ টেবিলের মধ্যে কোনো রিলেশন থাকে না।
আর আরডিবিএমএস সফটওয়্যারের সাহায্যে কি করা যায়, রিলেশন তৈরি করা যায়, টেবিলের মধ্যে রিলেশন থাকে, তার মানে এখানে রিলেশনটা আসলে থাকে, রিলেশন থাকে। তারপরে ডিবিএমএস যেহেতু ডেটাবেজের ক্ষেত্রে কোনো রিলেশন তৈরি করে না, তার মানে এটা স্বল্প পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, এটা স্বল্প পরিমাণ ডেটা নিয়ে কাজ করে। এটা অধিক পরিমাণ ডেটা নিয়ে কাজ করে, অধিক পরিমাণ ডেটা নিয়ে কাজ করে। 4 নম্বর পার্থক্য, তুমি উদাহরণ হিসেবে একটা পার্থক্য লিখতে পারো, যেমন ডিবিএমএস সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয় কি, যেমন ব্যবহার করা হয় একটু আগে আমি লিখলাম মাইক্রোসফট অ্যাক্সেস, তারপরে ডিবেস, তারপরে ফক্স প্রো। আরডিবিএমএস সফটওয়্যার হিসেবে ব্যবহার করা হয় এসকিউএল সার্ভার, মাইএসকিউএল ইত্যাদি ব্যবহার করা হয়। এছাড়াও আরো পার্থক্য লিখতে পারো 5 নম্বর, যেমন ডিবিএমএস একক ইউজারকে সাপোর্ট করে, আরডিবিএমএস মাল্টিপল ইউজারকে সাপোর্ট করে, এরকম আরো অনেক পার্থক্য আছে, তোমরা একটু বই দেখে নিও। এরপরে আসি ডেটা টাইপ, এই বিষয়টাই হলো অনেক ইম্পর্টেন্ট। এই ডেটা টাইপের উপর ডিপেন্ড করে আসলে আমরা কি করে থাকি, ডেটা টেবিলগুলো তৈরি করে থাকি, দ্যাট মিনস ডেটাবেসটাই তৈরি করে থাকি। সো এবার আমরা খুব মনোযোগ দিয়ে ডেটা টাইপ টপিকসটা দেখি। তো ডেটা টাইপ বিষয়টা কি, প্রথম ক্লাসে আমরা কিন্তু ডেটা সম্পর্কে অনেক আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সবাই পারবা যে ডেটা বিষয়টা কি। তো ডেটা ডেফিনেশনটা এরকম ছিল যে বিশৃঙ্খল উপাদান বা ঘটনাকে ডেটা বলে। তো আমরা যেমন উদাহরণ দিয়েছিলাম, যেমন 3 একটা ডেটা, আবার 5.6 একটা ডেটা, আবার @ও একটা ডেটা, আইসিটি, এগুলো প্রত্যেকটা ডেটা। তাহলে দেখো এখানে আমি বিভিন্ন ধরনের ডেটা লিখেছি। যখন আমরা বলি 3 এটা একটা পূর্ণ সংখ্যা, যদি বলি 5.6 এটা একটা ভগ্নাংশ সংখ্যা, যদি বলি এটা একটা স্পেশাল সিম্বল, আইসিটি এটা একটা স্ট্রিং। কাজে এখানে বিভিন্ন ধরনের ডেটা রয়েছে, এই যে বিভিন্ন ধরনের ডেটাগুলোকেই বলা হয় কি, ডেটা টাইপ। খুব সহজ করে আমরা বলতে পারি তাহলে ডেটা টাইপ কাকে বলে, ডেটার ধরনকে ডেটা টাইপ বলে, ডেটার ধরনকে ডেটা টাইপ বলে। তো আমরা ডেটা টাইপ পঞ্চম অধ্যায়ে অর্থাৎ সি প্রোগ্রামের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা টাইপ দেখেছি। এবার আমরা ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কি কি ডেটা টাইপ ব্যবহার করা হয় সেই ডেটা টাইপগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো ডেটা টাইপের ক্ষেত্রে, ডেটাবেসের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়, যেমন 1 নম্বর নিউমেরিক ডেটা টাইপ, 1 নম্বর টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ, টেক্সট বা ক্যারেক্টার। টেক্সট বা ক্যারেক্টারটাকে আবার দুইটা ভাগে বিভক্ত করা হয়, একটি হলো 1 নম্বর ক্যারেক্টার, 2 নম্বর হলো ভার ক্যারেক্টার। 2 নম্বর হলো নাম্বারটাকে আবার বিভিন্ন ভাগে বিভক্ত করা হয়, যেমন বাইট, 2 নম্বর হলো ইন্টিজার, 3 নম্বর হলো লং ইন্টিজার, 4 নম্বর হলো সিঙ্গেল, 5 নম্বর হলো ডাবল, 3 নম্বর অটো নাম্বার, 4 নম্বর কারেন্সি, 5 নম্বর লজিক্যাল, 6 নম্বর ডেট or time data type, 7 নম্বর মেমো ডেটা টাইপ, 8 নম্বর হাইপারলিংক, 9 নম্বর
হাইপারলিঙ্ক, 9 নম্বর ওলি, 10 নম্বর লুক আপ উইজার্ড, লুক আপ উইজার্ড। এই 10 ধরনের ডেটা টাইপগুলো ব্যবহার করা হয়। এগুলো জানার জন্য আমরা একটা টেবিল ধরে নিই আগে। একটা আমরা টেবিল ধরে নিলাম, টেবিলটির নাম দিলাম এমপ্লয়ি, এমপ্লয়ার টেবিল। তো এমপ্লয় টেবিলের ক্ষেত্রে আমরা ফার্স্ট ফিল্ডটাকে আমরা ধরে নিলাম এমপ্লয় আইডি। এরপরে আমরা ধরে নিলাম নেম, এমপ্লয় নেম। এরপরে আমরা ধরে নিলাম স্যালারি, এরপরে আমরা ধরে নিলাম ম্যারিশিয়াল স্ট্যাটাস। তোমরা যদি লেখাগুলো অস্পষ্ট দেখো তাহলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারো। ম্যারিশিয়াল স্ট্যাটাস, এরপরে জয়নিং ডেট, এরপরে জয়নিং ডেটটা একটু পরে ফিল্টারতে নিই আমরা। এখানে ম্যারিশিয়াল স্ট্যাটাস না, লিখেছি ম্যারিশিয়াল স্ট্যাটাস, জয়নিং ডেটই হবে, জয়নিং ডেট। এরপরে এক্সপিরিয়েন্স বা হবি, এরপরে হলো আমরা ইমেল, এরপরে হলো পিকচার, এরপরে হলো হাইপারলিঙ্ক, লুকআপ, ডিস্ট্রিক্ট। অর্থাৎ আমরা এখানে যে কাজটা করেছি, এখানে আমরা একটা এমপ্লয়ের টেবিল ধরে নিয়েছি। এই টেবিলের ক্ষেত্রে আমরা বিভিন্ন ফিল্ডগুলো ধরে নিয়েছি। প্রথম ফিল্ডটি হলো এমপ্লয় আইডি, এভাবে ক্রমানুসারে নেম, স্যালারি, ম্যারিশিয়াল স্ট্যাটাস, জয়নিং ডেট, হবি, ইমেল, পিকচার, ডিস্ট্রিক্ট, এই ফিল্ডগুলো আমরা ধরে নিয়েছি। এবার আসো আমরা ডেটা টাইপ সম্পর্কে জানি। আমরা প্রথমে 1 নম্বরে জানবো হলো টেক্সট বা ক্যারেক্টার। ক্যারেক্টারের ডেফিনেশনটা আগের ক্লাসে আমরা বলেছিলাম যে বিভিন্ন ধরনের চিহ্ন, বর্ণ, সংখ্যা, প্রতীক ইত্যাদিকে ক্যারেক্টার বলে। অর্থাৎ বিভিন্ন ধরনের সিঙ্গেল অথবা ইন্ডিভিজুয়াল সংখ্যা, বর্ণ, প্রতীক ইত্যাদিকে ক্যারেক্টার বলে। আসলে ইন্ডিভিজুয়াল বলার একটা অর্থ রয়েছে। আমরা কিন্তু জানি যে 1 ক্যারেক্টার ইকুয়াল টু কি, 1 ক্যারেক্টার ইকুয়াল টু 1 বাইট। অর্থাৎ একটা যে কোনো একটা ক্যারেক্টার, যেমন আমরা যদি বলি এ, তাহলে এ ইকুয়াল টু অ্যাকচুয়ালি কত, 8 বিট। তার মানে 1 ক্যারেক্টার ইকুয়াল টু কত, 1 বাইট বা 8 বিট। এই একটা যেহেতু ক্যারেক্টার, কাজে এই ইকুয়াল টু আমরা বলতে পারি 8 বিট বা 1 বাইট। তো ডেটাবেজের ক্ষেত্রে টেক্সট বা ক্যারেক্টারটা কি? ডেটাবেজের ক্ষেত্রে যে সমস্ত ফিল্ডে ক্যারেক্টার অর্থাৎ কোনো নাম লেখা হয়, সেই সমস্ত ফিল্ডের ক্ষেত্রে টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপটা ব্যবহার করা হয়। যেমন একটু ভালো করে চিন্তা করো, সাপোজ আমরা এইখানে দেখো নেম ফিল্ডটা, এই নেম ফিল্ডটার কথা চিন্তা করো। এই নেম ফিল্ডে আমরা কি ধরনের ডেটা এখানে ইনপুট করব? নেম ফিল্ডের ক্ষেত্রে আমরা নর্মালি নাম ইনপুট করব, যেমন অনেক, পারভেজ, হিমেল, এই ধরনের কোনো ক্যারেক্টার আমরা ইনপুট করব। কাজেই নেম ফিল্ডে আমরা কি ব্যবহার করব? টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ। তো টেক্সট বা ক্যারেক্টার ডেটা টাইপ আবার 2 প্রকার। 1 নম্বর হলো ক্যারেক্টার, 2 নম্বর হলো ভার ক্যারেক্টার অর্থাৎ ভেরিয়েবল ক্যারেক্টার। তো ক্যারেক্টার ব্যবহার করার সুনির্দিষ্ট কিছু নিয়ম আছে। যেমন ক্যারেক্টারের পরে সাইজ উল্লেখ করতে হয়, 35 বা মনে করো যে 25, সাইজ হলো কত, 25, এটা ব্যবহার করা হয়। তো 25 সাইজ বলতে কি বোঝায়? আসলে আমরা যখন এখানে নেম বরাবর এই নেম ফিল্ডে যখন আমি কি করব, নেম ফিল্ডে যখন আমি ক্যারেক্টার 25 এই সাইজটা উল্লেখ করব,
তখন যে জায়গাটা হবে এই নেম বরাবর যতগুলো সেল থাকবে বা ঘর থাকবে সবগুলো ঘরের সাইজ হবে 25। কত সাইজ হবে? 25। তার মানে তুমি এখানে সর্বোচ্চ 25টা ক্যারেক্টার পর্যন্ত লিখতে পারবা, 25টা ক্যারেক্টার লিখতে পারবা। এখন তুমি চাইলে কম লিখতে পারো, যেমন আমার নাম সুমন, আমি যদি সুমন লিখি তাহলে এটা কিন্তু 5টা ক্যারেক্টারের জায়গা দখল করবে। তাহলে আরো বাকি কয়টা থাকলো? আরো বাকি থাকলো 20 বাইট। তাহলে এই 20 বাইট জায়গা কিন্তু আমি কোনো ক্যারেক্টার দ্বারা পূর্ণ করে নাই, তারপরে এই জায়গাটা অপচয় হয়ে যাবে। অর্থাৎ আমি যখন ক্যারেক্টার 25 লিখবো তখন প্রত্যেকটা ঘরের সাইজ কত হয়েছে? 25 অলরেডি হয়ে গেছে, কিন্তু আমি ইনপুট করেছি 5টা। আমি 5টা ইনপুট করলেও কিন্তু বাকি 20টা বাইট নষ্ট হয়ে যাবে, এটা লস হয়ে যাবে। তার মানে আমার এখানে এই আমি যখন ক্যারেক্টার 25 এই সাইজটা বা ক্যারেক্টার ডেটা টাইপটা আমি ব্যবহার করব তখন আমার মেমোরি লসটা বেশি হয়ে যাচ্ছে। এই লসটা তোমরা একটা উদাহরণ দিলে অবশ্যই বুঝতে পারবা। যেমন আমরা মোবাইল ফোন অনেক সময় বাটন ফোন ইউজ করে থাকি, তো বাটন ফোনগুলোতে দেখবা যে ওখানে 14 বা 12টা ক্যারেক্টারের নাম দিয়ে সেভ করা যায়, আর বেশি কিন্তু সেভ করা যায় না। যেমন কোনো একটা মোবাইলে যদি 14টা ক্যারেক্টার সাপোর্ট করে তাহলে দেখবা তুমি ওখানে হয় সর্বোচ্চ 10টা সাপোর্ট করতে পারবা, বা কম 5টা ক্যারেক্টারের নাম দিয়েও সেভ করতে পারবা, কিন্তু 14টার বেশি লিখতে পারবা না। ঠিক এইরকম এখানে যদি আমরা সাইজ 25 দিই তাহলে 25 এর বেশি লিখতে পারবো না, বাট কম লিখবো, কিন্তু আমরা কম লিখলেও আমাদের মেমোরি 25 পর্যন্তই নিয়ে নেবে। এটা একটা অসুবিধা। এই অসুবিধাটা দূর করার জন্যই ব্যবহার করা আসলে ভার ক্যারেক্টার বা ভেরিয়েবল ক্যারেক্টার। তো ভেরিয়েবল ক্যারেক্টারটা আবার কি কাজ করে দেখি। ভেরিয়েবল ক্যারেক্টারটা হলো আমরা টেক্সট এবং ক্যারেক্টারের ক্ষেত্রে সর্বোচ্চ কতগুলো বর্ণ আমরা ইনপুট করতে পারি? 255টা। 255টা আমরা ক্যারেক্টার, ইন্ডিভিজুয়ালি ক্যারেক্টার আমরা ইনপুট করতে পারবো। তো যখন আমরা ভার ক্যারেক্টার ইউজ করব তখন আমরা সর্বোচ্চ কি করব? 255টা ক্যারেক্টার, সর্বোচ্চ সাইজ 255 লিখবো। এখন আমরা যদি সাপোজ এই নেমের জায়গায় এখন আমরা এটা না লিখে যদি আমরা এই কাজটা করি, ভার ক্যারেক্টার 255, আমরা যদি এই কাজটা করি, এখন তুমি যদি কি করো, এখানে সাপোজ এই ফিল্ডে অনেক লেখো তাহলে মাত্র কয়টা? 5টা জায়গায় নিবে। তার মানে এখানে কিন্তু 250টা বাইট লস হবে না। তুমি যতগুলো ইনপুট দিবে ততগুলো। তুমি যদি এটা না লিখে যদি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী লেখো তাহলে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এই স্পেলিংটা একটা করে গুনে যদি সাপোজ 30টা ক্যারেক্টার হয় তাহলে 30টা ক্যারেক্টারই জায়গা নেবে। তাহলে ভেরিয়েবল ক্যারেক্টার লিখলে আসলে লস হয় না। এর জন্য আধুনিক ডেটাবেজের ক্ষেত্রে ভেরিয়েবল ক্যারেক্টারটা বেশি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছো। তার মানে মূল পার্থক্য হলো ক্যারেক্টারের ক্ষেত্রে ক্যারেক্টার এবং সাইজের ক্ষেত্রে কি হয়, ডেটা মেমোরি লসটা হয়, আর ভেরিয়েবল ক্যারেক্টারের ক্ষেত্রে মেমোরি লসটা হয় না। এবার চলে আসি আমরা নাম্বার। নাম্বার বলতে আমরা সাধারণত সংখ্যা বুঝে থাকি, হ্যাঁ ঠিক তাই, নাম্বার আসলে সংখ্যা। তো ডেটাবেজের ক্ষেত্রে যে সকল ফিল্ডে আমরা সংখ্যা ইনপুট করব সেই সকল ফিল্ডের ক্ষেত্রে আমরা নাম্বার ডেটা টাইপটা ব্যবহার করব। যে সকল ফিল্ডে আমরা ভ্যালু হিসেবে সংখ্যা ইনপুট করব সেই সকল ফিল্ডে আমরা কি করব, ডেটা টাইপ হিসেবে নাম্বার ডেটা টাইপটা ব্যবহার করব। সাধারণত কোন কোন ফিল্ডে আমরা নাম্বার ডেটা টাইপটা ব্যবহার করে থাকি, যেমন এমপ্লয় আইডি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি ক্ষেত্রে আমরা কিন্তু নাম্বার ডেটা টাইপ ব্যবহার করে থাকি। তাহলে এই যেমন আমি এমপ্লয় আইডি বরাবর কি লিখবো, এরকম একটা সংখ্যা লিখবো। তাহলে এখানেও চাইলে কিন্তু তাহলে আমাদের নাম্বার বরাবর কি ইউজ করতে হবে, এমপ্লয় আইডি বরাবর এমপ্লয় আইডি বরাবর আমাদের ব্যবহার করতে হবে কি, নাম্বার ডেটা টাইপ। নাম্বার ডেটা টাইপটা আমাদের ব্যবহার করতে হবে। এই নাম্বার ডেটা টাইপ যদি আমি লিখি তাহলে এখানে সংখ্যা ইনপুট করতে পারবো। তো তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে স্যার একটু আগে যে আপনি ক্যারেক্টারের ডেফিনেশনে বললেন যে ওখানে সংখ্যা ইনপুট করা যায়। হ্যাঁ, সংখ্যা এখানে যদি আমি নেম দিয়ে ভেরিয়েবল ক্যারেক্টার দিয়ে আমি যদি সংখ্যা ইনপুট করি তাহলে সাপোজ এখানে সংখ্যা লিখলাম 105, তাহলে এই সংখ্যা দিয়ে কিন্তু কোনো গাণিতিক অপারেশন করা যাবে না। বাট আমি যখন নাম্বার দিয়ে লিখবো তখন ওইটার গাণিতিক অপারেশন করা যাবে। গাণিতিক অপারেশন বলতে তোমরা নিঃসন্দেহে জানো, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ধরনের কোনো অপারেশন এই সংখ্যা দিয়ে করা যাবে না। বাট আমরা যদি নাম্বার লিখে কোনো সংখ্যা ইনপুট করি তাহলে ওই সংখ্যাটা দিয়ে ইনপুট করা যাবে। নাম্বারের ক্ষেত্রে এটা রেজিস্টারে যে জায়গাটা দখল করে, নাম্বার ডেটা টাইপটা বিভিন্ন ধরনের হতে পারে, বাইট, ইন্টিজার, লং ইন্টিজার, সিঙ্গেল, ডাবল।
তো আসো আমরা মেমোরিতে বাইট ডেটা টাইপটা কত বিট জায়গা দখল করে। বাইট ডেটা টাইপটা হলো 1 বাইট জায়গা দখল করে। ইন্টিজার হলো 2 বাইট জায়গা দখল করে। 3 বাইট 4 বাইট জায়গা দখল করে। লং ইন্টিজার সিঙ্গেলের ক্ষেত্রে 4 বাইট জায়গা দখল করে। ডাবলের ক্ষেত্রে 8 বাইট জায়গা দখল করে। আসলে এগুলো সবই কিন্তু সংখ্যা ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ বাইটও সংখ্যা ইনপুটের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইন্টিজার, লং ইন্টিজার এগুলো হলো পূর্ণ সংখ্যা ইনপুটের জন্য ব্যবহার করা হয়। যাদের সাইজ পর্যায়ক্রমে হবে 1 বাইট, অর্থাৎ আমরা ডেটা টাইপ হিসেবে নাম্বার না লিখে যদি ইন্টিজার লিখি তাহলে এটা কত বাইট জায়গা নেবে মেমোরিতে? 2 বাইট নেবে। আবার লং ইন্টিজার যদি ব্যবহার করি তাহলে 4 বাইট জায়গা নেবে। সিঙ্গেল যদি আমরা ব্যবহার করি তাহলে এই দুইটা ব্যবহার করা হয় ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। সিঙ্গেল এবং ডাবল কি ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। সিঙ্গেল যদি আমরা ব্যবহার করি তাহলে 4 বাইট, ডাবলের ক্ষেত্রে 8 বাইট। এখন তোমরা একটা কোশ্চেন করতে পারো যে স্যার তাহলে সিঙ্গেল এবং ডাবল এই দুইটার মধ্যে আমরা কোনটা ব্যবহার করব? হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন। এক্ষেত্রে তোমরা দশমিকের পরে যদি বেশি ডিজিট বা কম ডিজিট নিয়ে যদি কাজ করতে চাও তাহলে লিখবা সিঙ্গেল। আর যদি দশমিকের পরে বেশি ডিজিট, অনেক ডিজিট নিয়ে যদি তুমি কাজ করতে চাও তাহলে ব্যবহার করবা ডাবল। তবে আমরা নর্মালি ডাবল, ইন্টিজার এই দুইটা নাম্বার ডেটা টাইপটা বেশি ব্যবহার করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখব হলো অটো নাম্বার। তো অটো নাম্বার ডেটা টাইপটা কি? যে ফিল্ডে সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে ইনপুট করা হয় সেই সকল ফিল্ডের ক্ষেত্রে অটো নাম্বার ডেটা টাইপটা ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমি এই যে এখানে 101 লিখেছি, এটা আমি না লিখে যদি সফটওয়্যার পরেরটা, যেমন পরেরটা তাহলে কত হবে? পরেরটা 102 হবে। তো পরের এই সংখ্যাটা আমি না লিখে যদি সফটওয়্যারই বা প্রোগ্রামটাই যদি স্বয়ংক্রিয়ভাবে ইনপুট করে তাহলে ওই ডেটা টাইপটাকে আমরা বলছি অটো নাম্বার। অর্থাৎ স্বয়ংক্রিয়ভাবে, অটোমেটিকভাবে ডেটা টেবিলের কোনো ফিল্ডে যদি আমরা ডেটা বা সংখ্যা ইনপুট করতে চাই তাহলে সেই ফিল্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করব অটো নাম্বার। অটো নাম্বার মেমোরিতে জায়গা দখল করে হলো 4 বাইট, সর্বোচ্চ 4 বাইট জায়গা দখল করে। এরপরে আসো কারেন্সি। কারেন্সি কি? কারেন্সি হলো যে ডেটা টেবিলে যে সকল ফিল্ডে মুদ্রার সংকেত লেখা হয় বা উপস্থাপন করা হয় সেই সকল ফিল্ডের ক্ষেত্রে কারেন্সি ডেটা টাইপ ব্যবহার করা হয়। যেমন আমরা বিভিন্ন ধরনের মুদ্রার সংকেত রয়েছে, যেমন ডলার, আরএস, রুপিস, টাকা, এই যে বিভিন্ন ধরনের কি রয়েছে ডলার মুদ্রার সংকেত রয়েছে। এই সংকেতগুলো আমরা লেখার জন্য ব্যবহার করে থাকি কারেন্সি ডেটা টাইপ। তো ডেটাবেজের ক্ষেত্রে, ডেটা টেবিলের ক্ষেত্রে সাধারণত আমরা কোন কোন ফিল্ডে আমরা ব্যবহার করে থাকি এই সংকেতগুলো? যেমন স্যালারি, এক্সাম ফি, অ্যাডমিশন ফি, রেজিস্ট্রেশন ফি, এই সমস্ত যেখানে আমরা অর্থের কোনো বিষয় লিখব সেই সব ফিল্ডের ক্ষেত্রে আমরা আসলে কারেন্সি ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। যেমন এখানে যদি আমরা লিখি $500 তাহলে আমরা স্যালারি বরাবর কি ধরনের ডেটা টাইপটা ব্যবহার করব? স্যালারি বরাবর আমরা ব্যবহার করব কারেন্সি ডেটা টাইপ। স্যালারি বরাবর আমরা কারেন্সি ডেটা টাইপটা ব্যবহার করব। এরপরে আসো ম্যারিশিয়াল স্ট্যাটাস। তো লজিক্যাল ডেটা টাইপ। তো লজিক্যাল ডেটা টাইপটা কি? লজিক্যাল ডেটা টাইপ হলো যে কোনো টেবিলে কোনো ফিল্ডের ভ্যালু হ্যাঁ বা না সূচক, অর্থাৎ ট্রু বা ফলস লেখার জন্য যে ডেটা টাইপটা ব্যবহার করা হয় সেই ডেটা টাইপটা হলো লজিক্যাল ডেটা টাইপ। তাহলে কি বললাম? যে ডেটা টেবিলের যে সকল ফিল্ডে ভ্যালু হিসেবে আমরা ট্রু বা ফলস বা হ্যাঁ বা না সূচক ডেটা উপস্থাপন করব বা লিখব সেই সকল ফিল্ডের ক্ষেত্রে আমরা লজিক্যাল ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। তো লজিক্যাল ডেটা টাইপ ক্ষেত্রে, লজিক্যাল ডেটা টাইপের ক্ষেত্রে 1 বাইট জায়গা দখল করে। তো আমরা 1 বাইট মানে আমরা যেমন হ্যাঁ বা না সূচক বা ইয়েস অর নো বললাম, আমরা ইয়েস বা নো এই কথাটা টোটালি লিখতে পারবো না, শুধুমাত্র একটা সিঙ্গেল ক্যারেক্টার লিখতে পারবো যে ম্যারিশিয়াল স্ট্যাটাস ইয়েস, সে বিবাহিত। ম্যারিশিয়াল স্ট্যাটাস অবিবাহিত হলে লিখবো নো, অথবা আমরা টিক চিহ্ন দিয়েও লিখতে পারি। তো ম্যারিশিয়াল কারেন্সি লজিক্যাল ডেটা টাইপ কত বাইট জায়গা দখল করে? 1 বাইট জায়গা দখল করে।
লজিক্যাল ডেটা টাইপ মেমোরিতে 1 বাইট জায়গা দখল করে। ডেটা টেবিলের ক্ষেত্রে যে সকল ফিল্ডের নাম হিসেবে যেমন ম্যারিটাল স্ট্যাটাস, রেজাল্ট, অ্যাপ্রুভড, প্রেজেন্ট, অ্যাবসেন্ট এই সকল নাম থাকে, সেই সকল ফিল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় লজিক্যাল ডেটা টাইপ। এরপরে আসো ডেট অর টাইম ডেটা টাইপ। ডেটা টেবিলের যে সকল ফিল্ডের ভ্যালু তারিখ বা সময় লেখা হয়, ইনপুট করা হয়, সেই সকল ফিল্ডের ক্ষেত্রে ব্যবহার করা হয় ডেট অর টাইম ডেটা টাইপ। যেমন এইখানে আমরা একটা ফিল্ড ইউজ করছি কি জয়নিং ডেট। তো জয়নিং ডেট নর্মালি কি হতে পারে? জয়নিং ডেট নর্মালি আমরা তারিখ লিখবো, তাই না? তারিখ ছাড়া কি অন্য কিছু হতে পারে? জয়নিং ডেট তারিখ বললে তো তারিখই লিখতে হবে। তো এইভাবে কোনো তারিখ লেখার জন্য ব্যবহার করা হয় ডেট অর টাইম ডেটা টাইপ। তাহলে যে সকল ফিল্ডে ফিল্ড নেম হিসেবে থাকে জয়নিং ডেট, ডেট অফ বার্থ, এই সমস্ত নামগুলো থাকে, সেই সকল ফিল্ডের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ডেট অফ বার্থ, ডেট অর টাইম ফিল্ডটা ডেটা টাইপটা আমরা ব্যবহার করে থাকি। এরপরে হলো মেমো ডেটা টাইপ। তো মেমো ডেটা টাইপটা কি? কোনো ফিল্ড সম্পর্কে বর্ণনা করার জন্য ব্যবহার করা হয় মেমো ডেটা টাইপ। মেমো ডেটা টাইপটা কি বললাম? কোনো ফিল্ড সম্পর্কে বর্ণনা করার জন্য, অর্থাৎ মেমো ডেটা টাইপ দ্বারা বিভিন্ন ধরনের ক্যারেক্টার ইনপুট করা যায়। তবে এই যেমন আমরা টেক্সটের বা ক্যারেক্টারের ক্ষেত্রেও দেখলাম যে বিভিন্ন ধরনের বর্ণ ইনপুট করা যায়, আবার মেমোর ক্ষেত্রেও বর্ণ ইনপুট করা যায়, কিন্তু টেক্সট এবং মেমোর মধ্যে সুনির্দিষ্ট পার্থক্য রয়েছে। যেমন টেক্সটের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 255টা বর্ণ ব্যবহার করতে পারি, বাট মেমোর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি 65,536টি। এতে কি হয়? সাপোজ আমরা যদি কারোর সঙ্গে কোনো রেকর্ড যেমন এখানে আমরা লিখছিলাম অনেক, তো এই অনেকের হবি সম্পর্কে যদি আমরা লিখতে চাই তাহলে অনেক সময় কি হয় 255টা অক্ষরে শেষ না হতেও পারে। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? মেমো। তাহলে আমরা এখানে 65,536টা ক্যারেক্টার ইনপুট করতে পারবো। তো এই হলো মূলত টেক্সট এবং মেমোর মধ্যে পার্থক্য। টেক্সটের দ্বারা সর্বোচ্চ 255টি এবং মেমোর ক্ষেত্রে 65,536টি বর্ণ ইনপুট করা যায়। এরপরে আসো হাইপারলিংক। হাইপারলিংকটা কি? যে সকল ফিল্ডে বিভিন্ন ধরনের ওয়েবসাইটের বা কোনো ইমেলের লিঙ্ক ব্যবহার করা হয় বা ইনপুট করা হয়, সেই সকল ফিল্ডের ক্ষেত্রে ডেটা টাইপ হিসেবে ব্যবহার করা হয় হাইপারলিংক ডেটা টাইপটা ব্যবহার করা হয়ে থাকে। তো যেমন মনে করো আমি এখানে এই অনেকের ইমেল অ্যাড্রেসটা আমি এখানে লিখব anik@gmail.com। তো এই যে আমি এখানে একটা লিঙ্ক ইনপুট করেছি ইমেল ডেটা টাইপের ইমেল ফিল্ডের ক্ষেত্রে, তো এভাবে কোনো লিঙ্ক আমরা ইনপুটের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি কি হাইপারলিংক ডেটা টাইপ। তো হাইপারলিংক বিষয়টা তোমরা আরো ডিটেলস শিখেছো অবশ্য। চতুর্থ অধ্যায়ে আমরা হাইপারলিংক নিয়ে ডিটেলস আলোচনা করেছিলাম। তো ডেটাবেজের ক্ষেত্রে আমরা নরমালি যে সকল ফিল্ডে কি করব, আমরা বিভিন্ন ধরনের লিঙ্ক রিপ্রেজেন্ট করব বা ইনপুট করব, সেই সকল ফিল্ডের ক্ষেত্রে আমরা হাইপারলিংক ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। একটু ভালো করে মনে রাখবা যে বিভিন্ন ধরনের লিঙ্ক, যেমন কোনো ওয়েবসাইটের লিঙ্ক বা কোনো ইমেইলের লিঙ্ক ইনপুট করার জন্য আমরা হাইপারলিংক ডেটা টাইপটা ব্যবহার করে থাকি। এরপরে আসো আমরা দেখব ওলি। ওলি এর পূর্ণরূপ কি? অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। অবজেক্ট লিঙ্কিং এমবেডিং। তো দেখো, অর্থাৎ ডেটা টেবিলের কোনো ফিল্ডের ভ্যালু হিসেবে যদি আমরা কোনো গ্রাফ বা ছবি বা অডিও ফাইল বা ভিডিও ফাইল সংযোজন করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ওলি ডেটা টাইপ। অর্থাৎ আমরা এখানে দেখো কি করব, নর্মাল একটা আমরা এখানে ছবি ইনপুট করব, তাহলে পিকচার ডেটা টাইপের ক্ষেত্রে আমরা কি করব, এখানে আমাদের এইগুলোর মধ্যে আমরা কি ধরনের ডেটা ইনপুট করব, এখানে একটা পিকচার বা একটা গ্রাফ ইনপুট করব। সেক্ষেত্রে আমরা যে ডেটা টাইপটা ব্যবহার করব সেটা হলো ওলি ডেটা টাইপ। ওলি ডেটা টাইপ ব্যবহার করলে কেবলমাত্র আমরা এখানে একটা গ্রাফ বা ছবি বা অডিও ফাইল বা ভিডিও ফাইল ইনপুট করতে পারবো। এখন তোমার মনে একটা কোশ্চেন আসতে পারে যে অবজেক্ট লিঙ্কিং এমবেডিং এই বিষয়গুলো আসলে কি? অবজেক্ট
আমি এর আগে বলেছিলাম অবজেক্ট শব্দটি সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়। তো লিঙ্কিং বিষয়টা কি? লিঙ্কিং হলো যে একটা অ্যাপ্লিকেশন থেকে আরেকটা অ্যাপ্লিকেশনে, অর্থাৎ ওলি অবজেক্টটাই কিন্তু ওলি ডেটা টাইপটাই ব্যবহার করা হয় একটা সফটওয়্যার থেকে আরেকটা সফটওয়্যারে ডেটা সংযোজনের জন্য ওলি ডেটা টাইপটা ব্যবহার করা হয়। যেমন মনে করো আমরা এই টেবিলটা তৈরি করি কোথায়? মাইক্রোসফট অ্যাক্সেসে। সাপোজ তৈরি করতেছি আমরা মাইক্রোসফট অ্যাক্সেসে, কিন্তু এই ছবিটা যেটা আমরা সংযোজন করছি সেটা মনে করো আমরা সংরক্ষণ করছি মাইক্রোসফট ওয়ার্ডে বা ফটোশপে বা মাইক্রোসফট অ্যাক্সেসে। তো মাইক্রোসফট অ্যাক্সেস থেকে মাইক্রোসফট এক্সেলে বা ফটোশপে বা মাইক্রোসফট ওয়ার্ডে। তো সেখান থেকে আমরা কোনো ডেটা সংযোজন করার জন্যই আসলে ব্যবহার করে থাকি ওলি অবজেক্ট লিঙ্কিং, ওলি বা অবজেক্ট লিঙ্কিং এমবেডিং ডেটা টাইপ। আমি আরেকবার বলি, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার থেকে আরেকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোনো ছবি বা গ্রাফ বা অডিও ফাইল বা ভিডিও ফাইল সংযোজনের জন্য ব্যবহার করা হয়ে থাকে কি? ওলি ডেটা টাইপ। তো আমি যে বিষয়টা বলছিলাম যে অবজেক্ট কি? অবজেক্ট হলো যে অবজেক্ট সামগ্রিক অর্থে ব্যবহার করা হয়, যেমন অবজেক্ট হিসেবে হতে পারে একটা অডিও ফাইল বা টেবিল বা ভিডিও ফাইল বা একটা ছবি বা একটা গ্রাফ, সবগুলোকেই পৃথক পৃথকভাবে অবজেক্ট বলা যেতে পারে। তো লিঙ্কিং বিষয়টা কি? লিঙ্কিং হলো এই যে আমি মাইক্রোসফট অ্যাক্সেসে এটা করতেছিলাম, মাইক্রোসফট অ্যাক্সেসে, কিন্তু মনে করো একটা আমি ছবি সংযোজন করব, ছবিটা রয়েছে মাইক্রোসফট ওয়ার্ডে রয়েছে ছবিটা। এখন এই ছবিটা যদি আমি এখান থেকে কপি করে এখানে নিয়ে আসি, তাহলে এই কাজটা করাকে বলা হয় লিঙ্কিং। ওখান থেকে নিয়ে আসা মানে কি? লিঙ্কিং। বা মনে করো মাইক্রোসফট ওয়ার্ডে একটা টেক্সট লেখা আছে, সুন্দর করে আইসিটি টেক্সটটা অনেক সুন্দর ডিজাইন করে লেখা আছে। এখন এই আইসিটি টেক্সটটা এখানে মনে করো আমি এখানে নিয়ে এসে পেস্ট করলাম। তো এই যে এখান থেকে নিয়ে এসে এখানে পেস্ট করলাম, এই কাজটা করাকে বলা হয় লিঙ্কিং। তাহলে এমবেডিং বিষয়টা কি? এমবেডিং বিষয়টা হলো যে আমি এই আইসিটি এই টেক্সটটা কিন্তু আমি লিখেছি কোথায়? মাইক্রোসফট ওয়ার্ডে। তো মাইক্রোসফট ওয়ার্ডে লেখার পরে আমি যখন এটা এখানে কপি করে এখানে পেস্ট করছি, তখন এর একটা নির্দিষ্ট জায়গা আসলে নিয়ে নিয়েছে। এটা মনে করে একটা পিকচার, আইসিটি একটা পিকচার আকারের টেক্সট, এই পিকচার আকারের টেক্সটটা একটা সুনির্দিষ্ট জায়গা নিয়ে নিয়েছে। এখন আমি এখানে এসে যদি এই আইসিটি টেক্সটটার সাইজ ছোট বা বড় করি, তাহলে কিন্তু এর চেঞ্জ হবে না, অর্থাৎ আইসিটি টেক্সটের সাইজের কোনো পরিবর্তন হবে না। এখানে আমি চেঞ্জ যতই করি এখানে পরিবর্তন হবে না। এই বিষয়টা হলো এমবেডিং। আসলে বিষয়টা ক্লিয়ার হলে না মনে হয়। আমার মনে করো এই আমার কাছে একটা মোবাইল ফোন রয়েছে, এই মোবাইল ফোনে আমি যদি একটা সেলফি তুলি, তাহলে এই সেলফি তোলার সময় আমি আমার মুখটাকে আমি যত রকম অ্যাঙ্গেল করব ঠিক ততভাবে এখানে মুভ করবে। ফাইনালি যখন আমি একটা সেলফি তুলে ফেলবো, মানে আমি যতভাবে এখানে নড়াচড়া মুভমেন্ট করব আমার মুখটা, এই ক্যামেরার মধ্যেও কি হবে? ততভাবে মুভমেন্ট করবে। এই যে এখানে ক্যামেরা এবং আমার এক মুখ, এটা হলো অবজেক্ট, এর মধ্যে একটা লিঙ্কিং তৈরি হয়ে গেছে। এইটাকে আমরা বলছি কি? লিঙ্কটা মানে আমার যেহেতু মুখ মুভমেন্ট করতেছে, কাজেই মোবাইলের মধ্যে যে পিকচার সেটাও মুভমেন্ট করতেছে, এই বিষয়টাকে আমরা বলতেছি লিঙ্কিং। এখন আমরা সাপোজ একটা সেলফি সেভ করে নিলাম, সেলফিটা তুলে নিলাম, তুলে নেওয়ার পরে আচ্ছা বলো তো আমি যদি আমার মুখটাকে মুভমেন্ট করি, তাহলে কি মোবাইলের মধ্যে যে সেলফিটা তোলা আছে সেটার কোনো পরিবর্তন হবে? পরিবর্তন হবে না। এই যে পরিবর্তন হচ্ছে না, এই বিষয়টাকে আমরা বলতেছি কি? এমবেডিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি বুঝতে না পারো তাহলে কমেন্টের মাধ্যমে জানাবা, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে জানাবো। ফাইনালি আজকের লাস্ট টপিকস হলো লুক আপ উইজার্ড। তো লুক আপ উইজার্ডটা কি? লুক আপ উইজার্ড হলো যে কোনো একটি টেবিল বা লিস্ট থেকে অন্য কোনো টেবিলে ডেটা সংযোজন করার জন্য ব্যবহার করা হয় লুক আপ উইজার্ড ডেটা টাইপ। এটা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? সাধারণত যখন একই ডেটা বারবার লিখতে হয় তখন সাধারণত আমরা লুক আপ উইজার্ড ডেটাটা ব্যবহার করে থাকি। সাপোজ এই টেবিলের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিক্ট, তো একই ডিস্ট্রিক্টের অনেক স্টুডেন্ট কিন্তু থাকতে পারে। যেমন আমরা একটা টেবিল যদি এখানে ধরে নিই, যেমন ডিস্ট্রিক্ট নেম, একটা লিস্ট ধরে নিই ডিস্ট্রিক্ট, তো এখানে লিখলাম রাজশাহী, এখানে লিখলাম ঢাকা, তো ঢাকা, এখানে লিখলাম নাটোর। তো এখানে দেখো আমি যদি সাপোজ আমি অনেকগুলো স্টুডেন্টের ডেটা কি মানে বাসা রাজশাহীতে হতে পারে, সেক্ষেত্রে আমি এই রাজশাহী
ডেটার উপরে জাস্ট ক্লিক করলে এখানে ডেটাটা সংযোজন হয়ে যাবে। আবার আমি ঢাকা ডেটার উপরে যদি ক্লিক করি তাহলে ঢাকা ডেটাটা এখানে সংযোজন হয়ে যাবে। এভাবে কোনো একটি লিস্ট থেকে ডেটা সংযোজনের জন্য যে ডেটা টাইপটা ব্যবহার করা হয় সেই ডেটা টাইপটাকে বলা হয় লুক আপ উইজার্ড ডেটা টাইপ। আশা করি তোমরা এই ডেটা টাইপটা বিষয়টা বুঝেছো। প্রত্যেক পরীক্ষায় মানে প্রায় এই কোশ্চিনটা ডেটা টাইপ বিষয়ে কোশ্চিন থাকে। তোমরা ডেটা টাইপ বিষয়টা একটু ভালো করে দেখবে। তারপরে যদি কোনো প্রবলেম হয় ইনশাল্লাহ আমাকে কমেন্ট করে জানালে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। তো স্যার একটা কোশ্চিন হতে পারে যে পরীক্ষায় এই কোশ্চিনটা কিভাবে আসতে পারে। পরীক্ষায় দেখো এভাবে কোশ্চিনটা আসতে পারে, যেমন এখানে স্টুডেন্ট আইডি, এখানে নেম, এখানে মনে করে দিল কমেন্ট। তো এইভাবে টেবিলটা থাকবে। এখন বলবে যে উদ্দীপকে উল্লেখিত টেবিলটিতে কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়েছে ব্যাখ্যা করো। তো কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হতে পারে তোমাকে এই রেকর্ডের ভ্যালু চেক করে বুঝতে হবে যে কি ধরনের ডেটাগুলো আসলে ব্যবহার করা যেতে পারে। যেমন স্টুডেন্ট আইডি কি হতে পারে, সংখ্যা হতে পারে। তো পরীক্ষায় আসলে তোমরা এইভাবে লিখবা, ফার্স্টে লিখবা ফিল্ড নেম, তারপরে হলো ডেটা টাইপ, ফিল্ড নেম ডেটা টাইপ। তো ফিল্ড নেম হিসেবে 1 নম্বর ফিল্ড নেম হিসেবে কি আছে, স্টুডেন্ট আইডি। তো এর ফিল্ড হিসেবে কি ব্যবহার করা যেতে পারে, আমরা একটু পূর্বে আলোচনা করলাম যে স্টুডেন্ট আইডি নরমালি কি হয়, সংখ্যা হয়। তাহলে আমরা এখানে ব্যবহার করতে পারি কি, নাম্বার। তো নাম্বারের মধ্যে যে অপশনগুলো আছে সেগুলো যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে, ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে। তো আইডি নরমালি পূর্ণ সংখ্যায়, তুমি পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করবে। এরপরে হলো নেমের ক্ষেত্রে আমরা কি ধরনের ডেটা টাইপ ব্যবহার করে থাকি, টেক্সট বা ক্যারেক্টার। এরপরে আমরা কমেন্টের ক্ষেত্রে কি ধরনের ডেটা টাইপটা ব্যবহার করতে পারি। কমেন্ট যদি আমি কারো সম্পর্কে কমেন্ট করতে চাই তাহলে আমার অনেকগুলো ক্যারেক্টারের দরকার হয়, সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি মেমো ডেটা টাইপ। এবার তুমি এই তিনটা সম্পর্কে পর্যায়ক্রমে আলোচনা করবে, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পেয়ে যাবে। এই হলো তোমার ডেটা টাইপ। আর এই ডেটা টাইপ বিষয়টা বোঝানোর জন্য তোমাদের আসলে যদি আমি প্রোগ্রামের মাধ্যমে এটা তোমাদেরকে দেখাইতে পারতাম তাহলে তোমরা 100% আমার বিশ্বাস তোমরা ক্লিয়ার হতে। আসলে পরিবেশ পরিস্থিতির কারণে তোমাদের প্র্যাকটিক্যালি দেখানো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, তবে আশা করি পরিস্থিতি স্বাভাবিক হলে তোমাদেরকে প্র্যাকটিক্যাল অর্থাৎ আমাদের যে আইসিটি ল্যাব আছে সেইখানে নিয়ে যেয়ে তোমাদেরকে প্র্যাকটিক্যালি করে আমি এই ডেটাবেস কি ডেটা টাইপগুলো কিভাবে ব্যবহার করেছি সেগুলো সুন্দর করে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো। তো আজকের ক্লাস এ পর্যন্তই। তোমরা সবাই ভালো, আশা করি তোমরা সবাই ভালো সুস্থ থাকো। আর কোভিড-19 বিষয়টা তোমরা মাথায় রেখে চলাফেরা করো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।